সো আজকে আমরা আমাদের লেকচার 2 শুরু করব, যেটার নাম হচ্ছে টাইম ভ্যালু অফ মানি। ওকে, তো টাইম ভ্যালু অফ মানি জিনিসটা কি? সিম্পল একটা কনসেপ্ট, যে 5 বছর আগে তুমি 5 টাকায় যে প্রোডাক্ট গুলো কিনতে পারতা, আজকে এসে কিন্তু তুমি 5 টাকায় সেম প্রোডাক্ট কিনতে পারবা না, তাই না? সময়ের সাথে সাথে টাকার যে ভ্যালুটা, সেই ভ্যালুটা চেঞ্জ হয়। তাই না? আমরা যেমন ইতিহাসে পড়েছিলাম যে শায়েস্তা খাঁর আমলে তোমার 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত, ঠিক আছে? আর বর্তমান সময়ে কিন্তু 1 টাকার কয়েন আসলে মার্কেটে ওইভাবে পাওয়া যায় না। এমন একটা সিচুয়েশন চলে আসছে যে টাকা কিন্তু ঠিক আছে, 1 টাকা কিন্তু 1 টাকার জায়গাতেই আছে, কিন্তু এই যে 1 টাকা, এইটা এটার পাওয়ার হারায় ফেলছে। মানে হচ্ছে তোমার যে পারচেজিং ক্ষমতা, 1 টাকা দিয়ে যা যা কেনা যেত, এখন সেইটা কেনা যাবে না। ওকে, এই যে সিচুয়েশনটা, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি টাইম ভ্যালু অফ মানি। তো আমরা যদি একটু ভেঙে ভেঙে পড়ি, চেঞ্জ ইন দ্য অ্যামাউন্ট অফ মানি ওয়ান্স এ গিভেন টাইম পিরিয়ড ইজ কল্ড টাইম ভ্যালু অফ মানি। মানে হচ্ছে তোমার সময়ের সাথে সাথে টাকার যে ভ্যালু চেঞ্জ হয়, ঠিক আছে, এই চেঞ্জটাই হচ্ছে আমাদের time value of money. The idea that a currency today is worth more than a currency in the future because the currency received today can earn interest. এখন আমাদের মনে হতে পারে যে আমি যদি এখন এই কারণে এই টাকাটা কি হয়, এনহ্যান্স হয়ে যায়, এনলার্জ হয়ে যায়, মানে টাকার অ্যামাউন্টটা বেড়ে যায়। এই যে টাকার অ্যামাউন্টটা বেড়ে যাওয়া, এটাকেও টাইম ভ্যালু অফ মানি বলা হয়। এটা আসলে তুমি যেই টাইম ফ্রেমে আছো, ওই টাইম ফ্রেমে তোমার এই টাকা কিরকম ইকোনমিক ভ্যালু দিচ্ছে, তার উপর ডিপেন্ড করে আসলে তোমার এই টাইম ভ্যালু অফ মানিটা কিরকম। কারণ এই সময়ের সাথে সাথে টাকা কিন্তু তার পারচেজিং পাওয়ারটা চেঞ্জ হয়, তাই না? তার পারচেজিং পাওয়ার চেঞ্জ হতে থাকে। সো এই যে পারচেজিং পাওয়ারটা চেঞ্জ হওয়া, বা একটা সার্টেন প্রোডাক্ট কেনার জন্য এই যে তোমার 10 বছর আগে যে পরিমাণ টাকা লাগতো বা যে পরিমাণ অ্যামাউন্ট লাগতো, 10 বছর পর এসে সেই অ্যামাউন্ট লাগছে কিনা, এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাই হচ্ছে মেইনলি কি আমাদের টাইম ভ্যালু অফ মানি। মোট কথা হচ্ছে টাইম ভ্যালু অফ মানিকে আমরা সহজ বাংলা ভাষায় বলতে পারি যে 1 টাকা একটা সার্টেন টাইম পর যেই পরিমাণ প্রোডাক্ট কিনতে পারবে, সেটাই হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিস কিনতে পারবে, সেটাই হচ্ছে ওই অ্যামাউন্ট অফ মানির জন্য টাইম ভ্যালু অফ মানি। তো এই টাইম ভ্যালু অফ মানির ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি, যে আমরা যখন ব্যাংকে টাকা রাখি, তখন সেই টাকাটা কি হয়, ইন্টারেস্ট গেইন করে, তাই না? ইন্টারেস্ট আয় করে, তবে সুদ আয় করে, আমরা যেটাকে বলি সুদ বা মুনাফা, যাই বলি না কেন, সেটা আয় করে। এখন এই যে সুদ বা মুনাফা বা ইন্টারেস্ট, এই ইন্টারেস্ট হচ্ছে দুই ধরনের। আমরা ছোটবেলায় ক্লাস 5-6-এ ম্যাথ করেছিলাম যে সরল মুনাফা, তাই না? নাম শুনেছো না, সরল মুনাফা, যেটাকে আমরা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ইকোনমির ভাষায় সিম্পল ইন্টারেস্ট বলি, ঠিক আছে? তো এই যে ইন্টারেস্ট, এই সিম্পল ইন্টারেস্টটা তখনই অ্যাপ্লিকেবল হয় যখন টাইম ফ্রেমটা তোমার একটা ইন্টারেস্ট পিরিয়ডের বেশি হয়। মানে হচ্ছে তোমার ইন্টারেস্ট যদি মান্থলি বেসিসে হয়, তাহলে সময় তোমার 1 মাসের বেশি হতে হবে। ইন্টারেস্ট যদি ডেইলি বেসিসে হয়, সময় একদিনের বেশি হতে হবে। যদি ইয়ারলি বেসিসে হয়, সময় 1 বছরের বেশি হতে হবে। তাহলেই হচ্ছে কি আমার ইন্টারেস্টের কনসেপ্টটা চলে আসবে, সিম্পল ইন্টারেস্টের কনসেপ্টটা চলে আসবে। এবং এই সিম্পল ইন্টারেস্ট হচ্ছে সেই ইন্টারেস্ট অ্যামাউন্ট যেটা কিনা প্রত্যেক পিরিয়ডে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট গেইন করে, ঠিক আছে? প্রত্যেক পিরিয়ডে নির্দিষ্ট অ্যামাউন্ট গেইন করে। এখন এই যে সিম্পল ইন্টারেস্ট, এই সিম্পল ইন্টারেস্টটা তোমার আহ, তুমি যদি এই টাকাটা উইথড্র না করো, সাপোজ তুমি ব্যাংকে 5,000 টাকা রাখলা, 1 বছর পর 500 টাকা ব্যাংক তোমাকে এক্সট্রা দিল। এখন এই 500 টাকা তুমি ব্যাংকে রাখলে, এই 500 টাকার উপর কোনো এক্সট্রা ইন্টারেস্ট লাগবে না তোমার, প্রত্যেক টাইম পিরিয়ডের উপর, টাইম পিরিয়ডে তুমি 5,000 টাকার উপরই তোমার ইন্টারেস্ট আসতে থাকবে। এই যে সিচুয়েশনটা, এটাকে আমরা বলতেছি তোমার সিম্পল ইন্টারেস্ট। এখন তুমি যদি ধরো কোনো একটা ব্যাংকে তোমার $P ডিপোজিট করো, এবং ওই ব্যাংকের ইন্টারেস্ট রেট যদি আই হয়, এবং তুমি যদি এন সময়ের জন্য ডিপোজিট করো, তাহলে তুমি যে টোটাল ইন্টারেস্টটা আয় করবা, সেটা হচ্ছে তোমার আইপিএন। আই ইকুয়াল টু আইপিএন, ক্যাপিটাল আই হচ্ছে তোমার টোটাল ইন্টারেস্টটা, ঠিক আছে? এবং এই যে তোমার যে টোটাল অ্যামাউন্টটা থাকবে তোমার অ্যাকাউন্টে, ঠিক আছে, সেটাকে আমরা এফ দিয়ে প্রকাশ করি, এফ ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু 1 প্লাস আই এন, পি ইন্টু 1 প্লাস আই এন। এখানে আই হচ্ছে তোমার ইন্টারেস্ট রেট, পি হচ্ছে তোমার কি প্রিন্সিপাল অ্যামাউন্ট, তবে এন হচ্ছে নাম্বার অফ পিরিয়ড। ওকে, আচ্ছা। সো আমি যদি একটা সিম্পল উদাহরণ দিয়ে বুঝি, সাপোজ তুমি ব্যাংক থেকে
3 বছরের জন্য $1000 ধার করলাম এবং ব্যাংকে তোমার ইন্টারেস্ট রেট হচ্ছে তোমার 11%। ঠিক আছে, তাহলে তুমি 3 বছর পর ওই ব্যাংকে কত টাকা পে করবে? সিম্পল হিসাব, তুমি আগে তোমার ইন্টারেস্টটা ক্যালকুলেট করবা যে তোমার প্রত্যেক বছর তোমার ইন্টারেস্ট আসতেছে 1000 ইন্টু যেহেতু 14%, দ্যাট মিনস 0.14 ইকুয়াল টু 140 টাকা। প্রত্যেক বছর তোমার 140 টাকা ইন্টারেস্ট আসতেছে। তো তুমি 3 বছরের জন্য টাকাটা নিচ্ছ, এই জন্য তোমার ইন্টারেস্ট আসবে টোটাল হচ্ছে কত? 140 ইন্টু 3 ইকুয়াল টু হচ্ছে 420। সো 3 বছর পর তোমাকে কত পে করতে হচ্ছে? 1000 প্লাস 420 ইকুয়াল টু 1420 টাকা তোমাকে পে করতে হচ্ছে। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে। ওকে, একদম সহজ উদাহরণ আর কি। দেখো আমরা সূত্র দেখছিলাম পি ইন্টু আই ইন্টু এন, তাই না? এটি হচ্ছে আমার কি টোটাল ইন্টারেস্টটা, এবং টোটাল অ্যামাউন্টটা হচ্ছে কি এই তোমার যে এই অ্যামাউন্ট প্লাস হচ্ছে তোমার ইন্টারেস্ট অ্যামাউন্ট হচ্ছে 1420। আচ্ছা, এরপর যে অ্যামাউন্টটা আছে সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে হচ্ছে তোমার চক্রবৃদ্ধি মুনাফা যেটাকে বলি। এটাও হচ্ছে কি তোমার টাইম ফ্রেম 1 ইউনিটের বেশি হতে হবে, মানে মান্থলি হলে 1 মাসের বেশি হতে হবে, ইয়ারলি হলে 1 বছরের বেশি হতে হবে। ঠিক আছে, বাট এইখানে যে সিস্টেমটা হচ্ছে সেটা হচ্ছে তোমার যে অ্যামাউন্টটা অ্যাকাউন্টে থাকবে একটা সার্টেন টাইম পর, ওই অ্যামাউন্টের উপর ইন্টারেস্ট যোগ হবে। মানে হচ্ছে যেটা বললাম যে 5000 টাকায় 1 বছর পরে তোমাকে 500 টাকা ইন্টারেস্ট দিল, তো 1 বছর পর তোমার ব্যাংকের অ্যামাউন্ট হয়ে গেল 5500। ওকে, সো সেকেন্ড বছরে গিয়ে তোমার ইন্টারেস্ট আসবে 5500-র উপরে, 5000 টাকার উপরে না, 5500 টাকার উপরে। এইটাই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তো এখানে ইন্টারেস্ট অ্যামাউন্ট হচ্ছে প্রিন্সিপাল প্লাস টোটাল অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অ্যাকুমুলেটেড ইন প্রিভিয়াস পিরিয়ড। মানে হচ্ছে প্রিভিয়াস পিরিয়ডে তোমার যে অ্যামাউন্টটা ব্যাংকে ছিল সেই অ্যামাউন্টটার সাথে তুমি যদি প্রিন্সিপাল অ্যামাউন্টটা যোগ করো এবং এই ইন্টারেস্টটা যোগ করো, তাহলে তোমার ইন্টারেস্টটা তুমি পেয়ে যাও। সো এটা হচ্ছে দিস টোটাল অ্যামাউন্ট ইনক্লুডস দ্য অরিজিনাল প্রিন্সিপাল প্লাস দ্য অ্যাকুমুলেটেড ইন্টারেস্ট দ্যাট হ্যাজ বিন লেফট ইন দ্য অ্যাকাউন্ট, যে কথাটা বললাম। এখন এইটার নর্মাল যে সূত্র সেটা হচ্ছে যে তুমি যদি ব্যাংকে $P রাখো এবং ইন্টারেস্ট রেট যদি আই হয়, এবং তুমি 1 বছর পর, ঠিক আছে, 1 বছর শেষে তোমার তাহলে ইন্টারেস্ট অ্যামাউন্টটা বা টোটাল ব্যাংকের অ্যামাউন্টটা কত আসতেছে? পি ইন্টু আইপি, তাই না? কারণ তোমার আইপিএন ইন্টারেস্ট ইকুয়াল টু হচ্ছে আইপিএন, এন ইকুয়াল টু এখানে 1, সো আইপিএন এর জায়গায় শুধুমাত্র আইপি হবে। সো তোমার 1 বছর পর তোমার ব্যাংকে থাকবে হচ্ছে পি ইন্টু আইপি অ্যামাউন্ট, তাই না? সো এটাকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে পি ইন্টু 1 প্লাস $I তোমার কি হবে? 1 বছর পরে থাকবে। ওকে, আচ্ছা, এখন জিনিসটা যদি 2 বছর পরে হয়, ঠিক আছে, তো 2 বছর পর দেখো তোমার প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে এইটা এবং তোমার ইন্টারেস্ট হবে কত? এইটা ইন্টু আই, তাই না? কারণ ইন্টারেস্ট কিন্তু আমার ইন্টারেস্ট রেটটা হচ্ছে আমার আই এবং সময় হচ্ছে এন, এন ইকুয়াল টু আরো 1 বছর। সো এটাকে আমি যদি সিম্পলিফাই করি তাহলে আমার ইয়াটা আসতেছে পি ইন্টু 1 প্লাস আই ইন্টু 1 প্লাস আই ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু 1 প্লাস আই হোল স্কোয়ার। আচ্ছা, এইটা হচ্ছে আমার তৃতীয় বছরের শুরুতে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট। তো তৃতীয় বছরের জন্য আমার কিরকম হবে? সেম প্রিন্সিপাল অ্যামাউন্ট প্লাস ইন্টারেস্ট ইন্টু প্রিন্সিপাল অ্যামাউন্ট। সো এটা আসতেছে পি ইন্টু আই প্লাস 3। এখন দেখো, যখন আমার এন ইকুয়াল টু 1 ছিল তখন আমার আসতেছে পি ইন্টু 1 প্লাস আই। এন ইকুয়াল টু যখন 2, পি ইন্টু 1 প্লাস আই স্কোয়ার। এন ইকুয়াল টু যখন 3, পি প্লাস 1 প্লাস আই হোল কিউব। সো এন ইকুয়াল টু যখন এন হবে, মানে আমার এন পিরিয়ডের জন্য হবে, তখন আমার কি আসতেছে জিনিসটা? পি ইন্টু ইন্টারেস্ট টোটাল অ্যামাউন্ট আসতেছে পি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন, তাই না? দেখো তো এই জায়গাটা বুঝছো কিনা? জি স্যার। ওকে, সো কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমার একটা সার্টেন টাইম পরে আমার ব্যাংকের অ্যাকাউন্টে কত থাকবে বা কত আমার শোধ করতে হবে সেটার ইকুয়েশন হচ্ছে এইটা। সো এখানেও আমরা একটা সিম্পল উদাহরণ দিয়ে বুঝি, ওই আগের উদাহরণটাই আমি যদি টানি যে তুমি যদি 3 বছরের জন্য $1000 বড় করো এবং 14% তোমার যদি রেট থাকে, তাহলে তুমি 3 বছর পর কত টাকা তোমার ব্যাংকে দিতে হবে। সো আমি একটু ভেঙে ভেঙে আসি যে যখন ইয়ার নাম্বার 1 তোমার কি থাকতেছে দেখো তো, এখানে প্রথম বছর শেষে তোমার সুদ হচ্ছে 1000 ইন্টু 0.14, মানে হচ্ছে 140। সো 1 বছর পরে তোমার ব্যাংক অ্যাকাউন্টে থাকতেছে 1140 টাকা। ঠিক আছে, আবার সেকেন্ড বছরে দেখো, সেকেন্ড বছরে এটাই হচ্ছে কি তোমার সেকেন্ড বছরের প্রিন্সিপাল, তাই না? তো সেকেন্ড বছরের শেষে আমার যে ইন্টারেস্ট আসবে সেটা হচ্ছে 1140 ইন্টু 0.14, মানে হচ্ছে
159.60 টাকা। মানে এই 159.60 টাকা কার সাথে যোগ হবে বলতো? এই 1140-এর সাথে। ঠিক আছে, এই 1140 সাথে যোগ হবে, তাহলে আমার আসলো $1299.60, তাই না? এখন এই যে 1299.60, এটা হচ্ছে আমার থার্ড ইয়ারের শুরুতে আমার প্রিন্সিপাল ব্যালেন্স। তো থার্ড ইয়ারের শুরুতে প্রিন্সিপাল ব্যালেন্স এত হলে আমার ইন্টারেস্ট দিয়ে মাল্টিপ্লাই করলে আমার টোটাল ইন্টারেস্ট আছে 181.94। সো আমার 3 বছর শেষে আমার টোটাল অ্যামাউন্ট আসে হচ্ছে 1481.54। দেখো, আমি যখন সিম্পল ইন্টারেস্ট রেটে ছিলাম তখন আমার 3 বছর পর দেওয়া লাগছিল হচ্ছে 1420 টাকা, বাট যখন কম্পাউন্ড ইন্টারেস্টে আসলাম তখন আমার দেওয়া লাগতেছে 1481.54 টাকা। তার মানে কি আমার বাড়ছে কত? 61.54 টাকা আমার কিন্তু বেড়ে গেছে সিম্পল ইন্টারেস্টের তুলনায়। এখন ব্যাংক সবসময় তোমার এই জন্য হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টটা ক্যালকুলেট করে। বুঝতে পেরেছো? স্যার, হ্যাঁ বলো। কম্পাউন্ড ইন্টারেস্টের যে ফর্মুলাটা আপনি দিলেন, f = p * 1 + i হোল টু দি পাওয়ার n, এটা দিয়ে করলে হবে না? হ্যাঁ ভেঙে ভেঙে হবে, যে করলেন। হ্যাঁ হবে, তুমি জি ক্যালকুলেট করে দেখো। তুমি দেখো আচ্ছা যে আচ্ছা। পি হচ্ছে 1000 ইন্টু 1 প্লাস আই মানে হচ্ছে 0.14 টু দি পাওয়ার 3 মানে কিউ। এটা ক্যালকুলেট করে দেখো, এটাই আসবে। দশমিকে হেরফের হইতে পারে, বাট এটাই আসবে। আচ্ছা, এখন দেখো এই যে তুমি যে বললে যে আচ্ছা সূত্র দিয়ে করা যাবে কিনা, দেখি আমরা সূত্র দিয়ে একটা ম্যাথ করে দেখি। তো একই জিনিস মনে করো, তুমি ব্যাংকে $1000 ডিপোজিট করলা সেভিংস অ্যাকাউন্টে, যেটা কিনা তোমার প্রতি বছর হচ্ছে 10% করে দিবে, বলছে কম্পাউন্ডেড অ্যানুয়ালি, মানে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট অনুযায়ী। ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট অনুযায়ী 10% করে ইন্টারেস্ট দিবে। অ্যাজিউম দ্যাট ইউ ডোন্ট উইথড্র দ্য ইন্টারেস্ট আর্নড এট দ্য এন্ড অফ ইচ পিরিয়ড। মানে তুমি কি করতেছো, তোমার যে ইন্টারেস্টটা আসতেছে এটা তুমি আর্ন করবে না, মানে তুলবা না, উইথড্র করবা না, প্রতি বছর শেষে উইথড্র করবা না, এবং এটাকে কি করতে দিবা, তুমি অ্যাকুমুলেট হতে দিবা, মানে বাড়তে দিবা। সো 3 বছর পর তোমার কাছে কত থাকবে? সো আমি ওই যে সিম্পল হিসাব, আমি যদি ওই ইয়াতে যাই, সূত্রে যাই, আগে আমার কি কি দেওয়া আছে সেটা লিখতে হবে। আমার দেওয়া আছে পি ইকুয়াল টু $1000, এন ইকুয়াল টু 3 বছর, আই ইকুয়াল টু 10% দেওয়া আছে। আমাদের এফ বের করতে হবে, কারণ বলছে যে হাউ মাচ উড ইউ হ্যাভ এট দ্য এন্ড অফ ইয়ার 3। ঠিক আছে, সো আমরা যে ইকুয়েশনটা জানি সেই ইকুয়েশনটা অ্যাপ্লাই করি, এফ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। সো দেখো যে এফ ইকুয়াল টু এই যে পি ইন্টু এই যে 1 প্লাস এই যে আই, এই যে হচ্ছে এন। তো ক্যালকুলেটরে চাপলে আমরা পাবো হচ্ছে 1331। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন এইটাই যদি সিম্পল ইন্টারেস্টে আনতাম, মানে সিম্পল ইন্টারেস্টে ক্যালকুলেট করতাম, মানে হচ্ছে পি প্লাস টি আই এন, এটা যদি ক্যালকুলেট করতাম তাহলে আমার অ্যামাউন্ট আসতো কত জানো? অ্যামাউন্ট আসতো হচ্ছে 1300। অ্যামাউন্ট আসতো 1300, যেটা কিনা আমার এই যে $31, মানে হচ্ছে আমার এই যে সিম্পল ইন্টারেস্টের চেয়ে আমার কম্পাউন্ড ইন্টারেস্টে $31 বেশি আসছে। ঠিক আছে, এখন আমি যদি এই যে বেশি আসলো এটাকে যদি আমি একটু ব্রেকডাউন করি, মানে হচ্ছে আমার প্রতি বছর বছর কিরকম টাকা আসছে, ঠিক আছে, আমি যদি ক্যাশ ফ্লোটা দেখতে চাই তাহলে ক্যাশ ফ্লোটা তুমি এরকম ভাঙতে পারবা যে বছর শেষে প্রথমে কত ছিল তোমার $1000, এখন 1 বছর পরে তুমি অ্যামাউন্ট আর্ন করলে হচ্ছে এত, তো তোমার 1 বছর শেষে আসবে তোমার $এত, এইটা আবার দ্বিতীয় বছরের জন্য তোমার প্রিন্সিপাল হয়ে যাবে, তারপরে এই প্রিন্সিপালের উপর তোমার একটা ইন্টারেস্ট আসবে, তারপর সেটা আবার যোগ হবে। মানে মোট কথা হচ্ছে তুমি যে আমি যে এই ম্যাথটা যে করলাম, এই যে এখানে যে ভেঙে ভেঙে ম্যাথটা করলাম, এইটাই এখানে আবার এই ম্যাথটার জন্য দেওয়া আছে। বুঝতে পেরেছো? সো তোমাকে আমি অনেক সময় ম্যাথ দিলে তোমার ব্রেকডাউন চাইতে পারি, ঠিক আছে, যে তুমি ব্রেকডাউন করে দেখাও যে অ্যাকচুয়ালি তোমার টাকাটা কিভাবে প্রতি বছর বেড়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এখন আরেকটা ম্যাথ দেখি যেখানে আমার কি করা হয়েছে, কম্পাউন্ড ইন্টারেস্টের সাথে সিম্পল ইন্টারেস্টের একটা তুলনা করা হয়েছে। ঠিক আছে, তো প্রথম কোশ্চেনটা আমরা প্রথমে পড়ি যে ইন 1626 1626 সালে পিটার মিনিট নামে একজন ব্যক্তি ডাচ ডাচ ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে, মানে ডাচ ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানির পিটার মিনিট তিনি কি করছে, যে ম্যানহাটন আইল্যান্ড, নিউ ইয়র্কের ম্যানহাটন আইল্যান্ডটা $24 দিয়ে কিনছে ইন্ডিয়ানদের কাছ থেকে। ঠিক আছে, $24 দিয়ে কিনছে। এখন কথা হচ্ছে
এই $24 উনি যদি সেভিংস অ্যাকাউন্টে তোমার ইয়া করে রাখতো, সেভ করে রাখতো, তাহলে 2007-এ এসে এই অ্যামাউন্টটা কত আসতো? 2007-এ এসে এই অ্যামাউন্টটা কত আসতো? এখন দেখি আমি দুইটা ইন্টারেস্ট দিয়ে তুলনা করি, কারণ যেহেতু আমি এখানে কোনো ইন্টারেস্টের অ্যামাউন্ট বলে দিই নাই, মানে এটা সিম্পল ইন্টারেস্ট না কম্পাউন্ড ইন্টারেস্ট এটা কি বলে দিছি? এটা কিন্তু বলে দেই নাই। সো তোমাকে কি করতে হবে, তোমাকে দুইটা ইন্টারেস্ট ক্যালকুলেট করে তুলনা করতে হবে, ঠিক আছে? সো বেসড অন সিম্পল ইন্টারেস্ট, দেখো সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে এফ ইকুয়াল টু এফ ইন্টু 1 + IM, তাই না? পি ইন্টু 1 + IM। সো পি হচ্ছে কি আমার 24, 1 আই হচ্ছে কি আমার 0.08, যেহেতু তোমার 8% ছিল, এবং এন হচ্ছে 381। 381 কেন? দেখো 1626 আর হচ্ছে 2007, ঠিক আছে? 381 বছরের ডিফারেন্স আর কি। সো এটাকে যদি সূত্র করি তাহলে 2007-এ এসে সিম্পল ইন্টারেস্টে এটার অর্থ হচ্ছে $755.5। বাট এটাই যদি আমি কম্পাউন্ডে হিসাব করি, দেখো কম্পাউন্ডে হিসাব করলে কিন্তু আমার সূত্রটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং সূত্র চেঞ্জ হওয়ার ফলে তোমার অ্যামাউন্টটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখছো অ্যামাউন্টটা কত বড়? সো কম্পাউন্ড ইন্টারেস্টে তোমার কিন্তু ইন্টারেস্ট অনেক বাড়তে থাকে, ঠিক আছে? একটা লং টার্মে গিয়ে অনেক বেশি বাড়তে থাকে। এইটাই হচ্ছে তোমার সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের একটা মেইন ডিফারেন্স। দেখো বুঝছো কিনা? স্যার, হ্যাঁ বলো। ব্যাংকগুলা কেন মানে কম্পাউন্ড ইন্টারেস্টের দিকেই যায়? এই যে এই কারণে কম্পাউন্ড ইন্টারেস্টে তোমার অ্যামাউন্ট বেড়ে যায় তার জন্য। অ্যামাউন্ট বেড়ে যায়। হ্যাঁ অ্যামাউন্ট বেড়ে যায়, কারণ একটা ব্যাংক সবসময় একরকম ইন্টারেস্টই ফলো করবে। সো ব্যাংক সবসময় চায় প্রফিট করতে, ঠিক আছে? এখন মনে করো তুমি ব্যাংক থেকে 10,000 টাকা লোন নিলা বা 1 লাখ টাকা লোন নিলা, তুমি যদি এটা সিম্পল ইন্টারেস্টে দাও তোমার হয়তো কম পে করা লাগতেছে, জি। তাই না? তোমার কিন্তু কম পে করা লাগতেছে, কিন্তু ব্যাংক কিন্তু কম নিতে পারতেছে না, ব্যাংকের জন্য কিন্তু এটা লস। দ্যাটস ব্যাংক সবসময় চাই কম্পাউন্ড ইন্টারেস্ট আনতে। ওকে। আর স্যার কিছুক্ষণ আগে বললেন ওই যে ব্রেকডাউনের মাধ্যমে কম্পাউন্ড ইন্টারেস্টটা দেখাতে, এটা কি হ্যাঁ প্রশ্নে উল্লেখ থাকবে? হ্যাঁ, এটা উল্লেখ যে থাকবে, তোমাকে ব্রেকডাউন। ব্রেকডাউন করে দেখাও যে তোমার যে অ্যামাউন্টটা যে বাড়ছে প্রতি বছর বছর বাড়ছে, এটা তুমি ব্রেকডাউন করে দেখাও। এখন ডেফিনেটলি তোমাকে আমি 381 বছরের জন্য ব্রেকডাউন করতে বলবো না, তোমাকে আমি 5 বছর বা 10 বছরের যখন হিসাব দেবো তখন তোমাকে ব্রেকডাউন করতে হবে। আচ্ছা স্যার। ওকে। সো ইন্টারেস্ট আমি বিভিন্ন ওয়েতে ক্যালকুলেট করতে পারি। যেমন ধরো যে টোটাল অ্যামাউন্ট দেওয়া আছে আর অরিজিনাল অ্যামাউন্ট দেওয়া আছে, তাহলে এই দুটো বিয়োগ করে আমি হচ্ছে ইন্টারেস্ট অ্যামাউন্টটা বের করতে পারি। অথবা তুমি লোন কত নিয়েছিলা আর তোমাকে কত শোধ করতে হবে সার্টেন টাইম পর, এই দুটো ডিফারেন্স থেকে আমি ইন্টারেস্ট ক্যালকুলেট করতে পারি। অথবা যে আমরা সূত্র দিয়ে ইন্টারেস্ট ক্যালকুলেট করতে পারি, যে প্রিন্সিপাল ইন্টু নাম্বার অফ পিরিয়ড ইন্টু ইন্টারেস্ট রেট, এটা দিয়ে আমরা টোটাল ইন্টারেস্টটা ক্যালকুলেট করতে পারি। আবার ইন্টারেস্ট রেট কত এটা কিভাবে ক্যালকুলেট করতে পারি, এটা হচ্ছে যে ইন্টারেস্ট অ্যাকিউট পার ইউনিট টাইম ডিভাইড বাই অরিজিনাল অ্যামাউন্ট ইন্টু 100%, এইভাবে আমি বিভিন্নভাবে ইন্টারেস্ট রেটটাও ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, এখন একটা ম্যাথ দিয়ে দেখি। স্যার এই ইন্টারেস্টের ফর্মুলা কি সবগুলা সিম্পল ইন্টারেস্টের? ক্যালকুলেট করা যায়। তো এখানে আসলে ওইভাবে বলা নাই যে কোন ইন্টারেস্ট, আমি একই রকম পাবা, ঠিক আছে? এখন দেখো এখানে বলা হচ্ছে, হ্যাঁ বলো। না স্যার, ওইটাই স্যার, মানে এগুলা কি আচ্ছা, সিম্পল ইন্টারেস্ট থাকে? হ্যাঁ এখন দেখো যে এই কোম্পানি ইনভেস্টেড 1 লাখ অন May 1, মানে একটা কোম্পানি মে মাসের 1 তারিখে 1 লাখ টাকা $1 লাখ ইনভেস্ট করছে, এবং ঠিক 1 বছর পর $1,06,000 উইথড্র করছে। এখন তোমাকে দুটো জিনিস ক্যালকুলেট করতে হবে, এক হচ্ছে ইন্টারেস্ট আর একটা হচ্ছে ইন্টারেস্ট রেট। এখন এই সকল ক্ষেত্রে যদি তোমাকে কিছু না বলে দিই, তুমি সিম্পল ওয়েতে ক্যালকুলেট করতে পারো, মানে সিম্পল ইন্টারেস্ট ধরে ক্যালকুলেট করতে পারো যদি কিছু না বলে, ঠিক আছে? আর যদি কম্পাউন্ড বলে দিই তাহলে কম্পাউন্ড রেট ধরে ক্যালকুলেট করবো। ওকে। সো দেখো আমার টোটাল কত উইথড্র করতে পারবো সেটা দেওয়া আছে, টোটাল ইনভেস্টমেন্ট দেওয়া আছে। তো এই দুইটা থেকে বিয়োগ করলে আমি ইন্টারেস্টটা টোটাল ইন্টারেস্টটা পেয়ে যাব। এখন টোটাল ইন্টারেস্ট থেকে আমি ইন্টারেস্ট রেট বের করতে পারি কিভাবে? দেখো এই যে ইন্টারেস্ট ডিভাইড বাই আমার কি, আমার প্রিন্সিপালটা কত ছিল, এই দুটাকে ভাগ দিয়ে আমি যদি 100 দিয়ে গুণ দিই তাহলে হচ্ছে কি আমার প্রতি বছরের ইন্টারেস্ট রেটটা আমি পেয়ে যাচ্ছি। সেম ওয়েতে আরেকটা এক্সাম্পল দিই, যে মনে করো একটা কোম্পানি তোমার কি করছে, $20,000 বড় করছে 1 বছরের জন্য, এবং 15% ইন্টারেস্ট রেট সে শোধ করবে। এখন তোমাকে কি করতে হবে, ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হবে, এবং টোটাল অ্যামাউন্ট ডিউ আফটার 1 ইয়ার, মানে 1 বছর পর টোটাল অ্যামাউন্ট কত থাকবে সেটাও তোমার ক্যালকুলেট করতে হবে। সো দেখো আমি সূত্রের সাহায্যে ক্যালকুলেট করতে পারি, যেহেতু 1 বছরের জন্য এন এর জায়গায় 1 বসাইলাম,
এটা হচ্ছে পি, এটা হচ্ছে আই। সো ইন্টারেস্ট আমার কি পি ইন্টু আই ইন্টু এন। সো এন যেহেতু ওয়ান, এটা আলাদাভাবে লেখার দরকার নাই, এই জন্য আমার পি আর আই গুণ করলেই আমার ইন্টারেস্টটা পেয়ে যাচ্ছে। সো টোটাল অ্যামাউন্ট ডিউ আফটার 1 ইয়ার, এটা আমি দুই ভাবে ক্যালকুলেট করতে পারি। এক হচ্ছে আমার যে ইন্টারেস্টটা আসলো সেটা আমি প্রিন্সিপালের সাথে যোগ করে দিতে পারি, অথবা আমি ডিরেক্ট সূত্র ইউজ করতে পারি, যে পি ইন্টু ওয়ান প্লাস আই, এই সূত্রটা আমি ডিরেক্ট ব্যবহার করতে পারি। ঠিক আছে, এখন দেখো এই সূত্রের ক্ষেত্রে আমি এটা প্রিন্সিপাল রেটেই ধরি আর কম্পাউন্ড রেটেই ধরি, হিসাব কিন্তু আমার একই আসতেছে। আমি যদি সিম্পল ইন্টারেস্টে ধরি তাহলে আমার এখানে কি 1 মাল্টিপ্লাই হয়ে যাবে ইন্টারেস্ট রেটের সাথে, মানে আই এন, পি ইন্টু ওয়ান প্লাস আই এন, তাই না? আর যদি কম্পাউন্ডে ধরি তাহলে কি হবে, পি ইন্টু ওয়ান প্লাস আই হোল টু দি পাওয়ার এন। সো উপরে যদি এন থাকে বা এটার সাথে যদি এন মাল্টিপ্লাই হয়, আমার ভ্যালু কিন্তু একই আসতেছে, তাই না? সো যখন এন ইকুয়াল টু ওয়ান থাকবে তখন আসলে সিম্পল না কম্পাউন্ড ওটা নিয়ে আমার মাথা ব্যথার দরকার পড়ে না। কিন্তু যখনই এন এর ভ্যালু বেড়ে যায় তখনই কিন্তু আমার আসলে সিম্পল না কম্পাউন্ড ওইটা আমার ক্যালকুলেট করতে হয় বা মাথায় আনতে হয়। দেখো বুঝছো কিনা ম্যাম? জি স্যার। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম? আই হোপ এই পর্যন্ত কারো কোনো প্রবলেম নাই। সো